destroyer of worlds. I suppose we all thought that, one way or another. আপনারা যদি পাথরের নিচে থেকে না থাকেন তাহলে আপনারা সবাই জানেন যে হঠাৎ করে আবার ওপেনহেইমারকে নিয়ে অনেক আলাপ আলোচনা শুরু হয়ে গিয়েছে এবং ওপেনহেইমারের কাজের 78 বছর পরে এসে হঠাৎ এই আলাপ আলোচনার কারণ আর কিছুই না ক্রিস্টোফার নোলানের নতুন মুভি ওপেনহেইমার। দেখেন সিনেমায় কি দেখানো হবে আমরা তো জানি না, এই ভিডিও যখন আমি রেকর্ড করছি তখনও সিনেমা রিলিজ পায় নাই, বাট সিনেমা অলরেডি জাপানে ব্যান করা হয়েছে এবং আমরা মোটামুটিভাবে ধারণা করতে পারি যে সিনেমায় একটু হইলেও আমেরিকান ন্যারেটিভ বা আমেরিকান প্রোপাগান্ডার প্রচারের চেষ্টা থাকবে। ওপেনহেইমার কত ভালো মানুষ, উনি কত মহান কাজকর্ম করেছে, এই ধরনের জিনিসপত্র একটু হইলেও ফুটে উঠবে সিনেমায়, এটা মোটামুটি এক্সপেক্ট করা যায়। এই কারণে আমি আজকে আপনাদের ওপেনহেইমারের গল্প বলা শুরু করতে বসলাম। এই ভিডিওটা স্পন্সর করেছে ট্যাপ-ট্যাপ-সেন্ড। ট্যাপ-ট্যাপ-সেন্ড আপনারা সবাই চিনেন, যারা চিনেন না এটা এক দেশ থেকে আরেক দেশে টাকা পাঠানোর একটা অ্যাপ যেটার অ্যান্ড্রয়েড এবং আইওএস দুইটা ভার্সনই আছে। ট্যাপ-ট্যাপ-সেন্ড ব্যবহার করার মূলত 5টা সুবিধা আছে। এক নম্বর সুবিধা হলো জিরো চার্জ টু ইউজ, টাকা পাঠাতে বা টাকা রিসিভ করতে কোনো এক্সট্রা টাকা লাগে না, যত পাঠানো হয় ততই পাওয়া যায়। 2 নম্বর হলো আপনি যখন টাকা পাঠাবেন তখন যে রিসিভ করতেছে সে তার বিকাশে, সে তার নগদে অথবা সে তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকাটা নিতে পারবে, তার কোথাও যাইতে হবে না টাকাটা পাওয়ার জন্য। থার্ড হলো গুড এক্সচেঞ্জ রেট। ফর এক্সাম্পল আমি যদি আজকের এক্সচেঞ্জ রেট আপনাদের দেখানোর চেষ্টা করি, আজকে 1 ইউরোতে 125 টাকা। সো আমি যদি 1 ইউরো বাংলাদেশে পাঠাই, যাকে পাঠাচ্ছি সে 125 টাকা পাবে, যেটা খুব ভালো একটা রেট আমি জানি। ফোর্থ বেনিফিট হলো ইনস্ট্যান্ট ট্রান্সফার। সো আপনি যখন টাকা পাঠাচ্ছেন, যে রিসিভ করতেছে সে ইমিডিয়েটলি পেয়ে যাচ্ছে, তার টাকা পাইতে দেরি হচ্ছে না, যেটা বেশ বড় একটা মেন্টাল রিলিফ দেয়। আসলে এটা কোয়ান্টিফাই করা টাফ। ফিফথ বেনিফিট হইল আপনি যখন টাকা পাঠাচ্ছেন কাউকে তখন সে 10 ক্রেডিট এক্সট্রা পাবে যদি আপনি আপনার টাকা পাঠানোর সময় কেএফ এই কুপনটা চেকআউটে ব্যবহার করেন। কুপনটা ব্যবহার করলে বেনিফিট যেটা হবে সেটা হলো আপনি যদি কাউকে $100 পাঠান সে $110 পাবে, আপনি যদি কাউকে 100 পাউন্ড পাঠান সে 110 পাউন্ড পাবে। মূলত আপনি যাই পাঠাচ্ছেন সেটার সাথে 10 ক্রেডিট সে পুরোপুরি ফ্রি এক্সট্রা পাবে আপনার প্রথম সেন্ড আউটে। সো ট্যাপ-ট্যাপ-সেন্ডের সব বিস্তারিত ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। যদি ব্যবহার করা লাগে তাহলে ডাউনলোড করে নেবেন এবং চলেন ভিডিওতে ফেরত যাওয়া যায়। ওপেনহেইমারের বাবা ছিল টেইলার এবং গরিব টেইলার না, বেশ বড় লোক টেইলার, ফ্যাশন ডিজাইন টাইপ জামা কাপড় বানাইতো এবং ওদের টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা ছিল না। অন দ্য আদার হ্যান্ড ওপেনহেইমারের মা ছিল কিন্তু একজন পেইন্টার। যারা ওপেনহেইমারদের বাসায় গেছে তারা সবাই মোটামুটি এক বাক্যে স্বীকার করে যে ওই বাসাটা খুব ক্লাসি বড়লোক টাইপ একটা বাসা ছিল। বড়লোক তো বিভিন্ন ধরনের হয়, ওপেনহেইমাররা ছিল ক্লাসি বড়লোক, যেখানে মা ছিল পেইন্টার, বাবা ছিল ফ্যাশন ডিজাইনার টাইপ একজন টেইলার। এবং ওদের বাসার ভিতরে গেলে দেখা যেত যে ভ্যান গয়ের আসল পেইন্টিং, দেয়ালে সাজানো অনেক কবিতার বই, ইন জেনারেল অনেক বই এবং অনেক ম্যাগাজিন, যেসব ম্যাগাজিন 1920 সালে অত মানুষ এফোর্ড করতে পারতো না, এই ধরনের জিনিস দিয়ে ওনাদের বাসা ভরা ছিল এবং বোঝা যাইতো যে খুব কালচারাল একটা ফ্যামিলির থেকে ওপেনহেইমার বড় হয়ে উঠেছে। ওপেনহেইমারকে যে ছোটবেলায় দেখতো সে মোটামুটি এইটা বুঝতে পারতো যে ছেলেটা ট্যালেন্টেড এবং ছেলেটা অন্যান্য বাচ্চা কাচ্চাদের মতো না, একটু আনইউজুয়াল। এবং অন্যান্য বাচ্চা কাচ্চাদের যেখানে গেমিং এ আগ্রহ ছিল, ওই সময় অবশ্য এত গেম টেম ছিল না, বাট অ্যাটলিস্ট মাঠে খেলাধুলায় আগ্রহ ছিল। ওপেনহেইমারের এরকম কোনো ব্যাপার স্যাপার ছিল না। ওর মূল ফ্যাসিনেশন ছোটবেলায় ছিল মিনারেল কালেক্ট করা এবং আর্দি মেটাল কালেক্ট করা। ও বাইরে যাইতো অনেক, ঘরের মধ্যে বসে থাকতো এরকম না, কিন্তু বাইরে যখন যাইতো তখন ও কয়লা টয়লা এই ধরনের জিনিসপত্র কালেক্ট করে বাসায় ফেরত নিয়ে আসতো। মজার ব্যাপার হইলো জেনারেলি বাচ্চাদের যেটা হয় যে কোনো একটা স্পেসিফিক টপিকের উপরে আগ্রহ জন্মায় এবং তারপরে আস্তে আস্তে যেসব বাচ্চা কাচ্চা অনেক বেশি ট্যালেন্টেড তারা ওই টপিকের উপরেই আস্তে আস্তে নিজেদের ক্যারিয়ার দাঁড় করানোর চেষ্টা করে। আমরা যদি বিল গেটসের জীবনী দেখি, বিল গেটস নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা যারা দেখেন তারা দেখতে পারেন। বিল গেটসের ছোটবেলা থেকে কম্পিউটারের প্রতি আগ্রহ। মাস্কের ক্ষেত্রে আমরা যদি ছোটবেলায় ও কম্পিউটার গেম বানাইছে এবং বড় হয়ে ওরা কিন্তু কম্পিউটার বা টেক ইন্ডাস্ট্রিতেই কাজকর্ম করছে। ওপেনহেইমারের ক্ষেত্রে ব্যাপারটা ছিল অন্যরকম। ওর কম্পিউটার বা টেক বা ফিজিক্স, কেমিস্ট্রি কোনো স্পেসিফিক একটা টপিকের উপর আগ্রহ ছিল না, ওর আগ্রহ ছিল সব কিছুর উপরে। এবং এই সব কিছুর মধ্যে গান বাজনা থেকে শুরু করে, আর্টস থেকে শুরু করে, কবিতা থেকে শুরু করে, ফিজিক্স থেকে শুরু করে এমন কিছু নাই যেটাই ওর একক আগ্রহ ছিল এরকম। এবং এই কারণে ওকে যে দেখতো সে আসলে বুঝতে পারতো না যে এই ছেলের প্যাশন আসলে কি, ও কি হইতে চায় বড় হয়ে, কারণ সব কিছুতেই বিস্তর আগ্রহ। যাই হোক, 1922 সালে ওপেনহেইমারের বয়স যখন 18 বছর, ও তখন হার্ভার্ডের কেমিস্ট্রিতে ভর্তি হয়। আপনার বুঝতে হবে 1922 সালের কথা বলতেছি আমি, তখন কিন্তু আজকের মতো ডিগ্রি নেওয়াটা এত ম্যান্ডেটরি ছিল না কোনো ফ্যামিলির জন্য। শুধুমাত্র তারাই পড়াশোনা করতো এবং সিরিয়াসলি পড়াশোনা করতো যারা অ্যাকচুয়ালি পড়াশোনাকে অনেক বেশি ভালোবাসে, কারণ পড়াশোনা করে চাকরি পেতে হবে এই ট্রেন্ড তখন আসতেছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়ে গেছে, বাট এত মহৎভাবে আসে নাই যে আপনার হার্ভার্ডের ডিগ্রি লাগবে। তো হার্ভার্ডে যখন ও কেমিস্ট্রি পড়তে গেছে তখন ওর কেমিস্ট্রির প্রতি ভালোবাসা থেকেই গিয়েছে। ওর মনে হয়েছে যে না, কেমিস্ট্রির উপরে আমি আমার নিজের ক্যারিয়ার দাঁড় করাবো। বাট হার্ভার্ডে যখন ও পড়া শুরু করে, কেমিস্ট্রির পাশাপাশি ওর তো কিছু ফিজিক্সের কোর্সও নিতে হয়। এরকম 2-3টা ফিজিক্সের কোর্স নেওয়ার পরে ও বুঝতে পারে যে হায় হায়, আমার সাথে তো একটা ভুল হয়ে গেছে। আমি ভাবছিলাম আমি কেমিস্ট্রি
পড়বো, বাট ফিজিক্স নেওয়ার পর বুঝতে পারলাম যে ফিজিক্স আরো বেশি ইন্টারেস্টিং। ও কেমিস্ট্রি থেকে হার্ভার্ডের ভিতরে ফিজিক্সে সুইচ করে। 3 বছর সময় লাগে হার্ভার্ড থেকে গ্র্যাজুয়েশন করে বেরোইতে ওপেনহেইমারের। গ্র্যাজুয়েশন শেষ করে এবং ও ইউরোপে চলে যায়। এই যে ওপেনহেইমার ইউরোপে ঢুকলো, তখন তো ইউরোপের ভিতরে গ্রেট ব্রিটেনও পড়ে, তাই না? ব্রেক্সিট তো মাত্র কয়েকদিন আগে হইলো, তার আগে তো ইউরোপ বলতে আমরা গ্রেট ব্রিটেন সহ পুরো এই রিজিয়নটাকে আমরা ইউরোপিয়ান রিজিয়ন বলতাম। তো এইখানে যখন ঢুকে তখন ইউরোপে অনেক বিজ্ঞানীরা জনপ্রিয় হওয়া শুরু হয়েছে। আইনস্টাইন থেকে শুরু করে কার্ল বোর থেকে শুরু করে, এই যে বোরের পরমাণু আমরা ছোটবেলায় আমাদের বিজ্ঞান বইয়ে পড়ছি, এই ধরনের মানুষজন বা কার্ল বার্নটার্ন, এই সব জনের সাথে ওপেনহেইমারের বন্ধুত্ব হওয়া শুরু হয় এবং বুঝতে পারে যে সায়েন্টিস্টরা এবং সায়েন্স জিনিসটা আসলে কত মজার। তো প্রায় বছরখানেক ইউরোপে থাকে, ইউরোপে কাজকর্ম করে এবং তারপরে ও আবার আমেরিকায় ফেরত যায় এবং ক্যালটেকে চাকরি নেয়। ইউরোপে যখনও ছিল তখন কেমব্রিজ ইউনিভার্সিটিতে চাকরি করতো, ফেরত যেয়ে ও ক্যালটেকে জয়েন করে। এই সময় যখন ও ক্যালটেকে জয়েন করে তখন ওর সাথে যেই কথা বলতে যাইতো, তো অনেক স্টুডেন্ট, তাই না? তখন ও ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, সো ইউনিভার্সিটির অনেক স্টুডেন্টদের সাথে ওর প্রতিনিয়ত কথাবার্তা হচ্ছে। যেই ওর সাথে কথা বলতো তাদের সবার ইন্টারভিউ পরে বিভিন্ন সময় নেওয়া হয়েছে। ওপেনহেইমারকে নিয়ে কিন্তু মাত্র মুভি হচ্ছে এটা সত্যি, কিন্তু ওপেনহেইমারকে নিয়ে নাটক হয়েছে, টিভি সিরিজ হয়েছে, মঞ্চ নাটক পর্যন্ত হয়েছে। সো বেশ জনপ্রিয় একটা ক্যারেক্টার পুরা এই আমেরিকান ওয়ার সিস্টেমের ভিতরে। তো এই ওপেনহেইমারের সাথে যেই কথা বলতো এবং ফেরত আসে যখন ইন্টারভিউ নেওয়া হয়েছে, তখন সবাই এক বাক্যে বলছে যে ওপেনহেইমার লোকটা যে ট্যালেন্টেড, ওনার সাথে কথা শুরু করলে এটা বোঝা যায়। এবং কয়েকজন এটা রেফারেন্স হিসেবে বলছে যে ওনারা যখন ওপেনহেইমারের সাথে কথা বলতে গেছে, ওপেনহেইমার শুধু উনি কি জিজ্ঞেস করবে তা বুঝে নাই, উত্তরও দিয়ে দিছে উনি জিজ্ঞেস করার আগেই। তো প্রশ্নও জিজ্ঞেস করতে হইতো না উনাকে, উনি আপনাকে দেখে বুঝে ফেলতো যে আপনি কি জিজ্ঞেস করবেন এবং আপনি প্রশ্ন করার আগে উনি ওটার উত্তরও দিয়ে দিত আপনাকে। যাই হোক, 1939 সালে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পুরো দমে চলছে এবং 1942 সালে 39-এ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হইলো, 40, 41, 42 3 বছর পরে যে আমেরিকান সরকার একটা প্রজেক্ট হাতে নেয়, যে প্রজেক্টের নাম ওরা দেয় ম্যানহাটন প্রজেক্ট। এই প্রজেক্টের গোল আর কিছুই না, এই প্রজেক্টের গোল হইলো এমন একটা বোম বানানো, এমন একটা পারমাণবিক অস্ত্র বানানো যাতে করে একবারে পুরো বিশাল একটা রিজিয়নকে ধ্বংস করে ফেলা যায়। এমন একটা বোম বানানোর চেষ্টা করতে হবে আমাদের, যত শক্তিশালী বোম তখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কখনো বানানো হয় নাই। এই প্রজেক্টের জন্য বাজেট ধরা হয় $6,000 মাত্র। ততদিনে সবাই জানে যে ফিজিক্স নিয়ে পৃথিবীতে যারা রিসার্চ করতেছে তার মধ্যে ওপেনহেইমার একদম পিকের একজন মানুষ। তো আমেরিকান সরকার ওপেনহেইমারকে হায়ার করে, আপনি এই ম্যানহাটন প্রজেক্টে লিড দিবেন, আপনার যা ইচ্ছা আপনি যেভাবে ইচ্ছা টিম সাজাবেন, কোনো সমস্যা নাই, বাট আমাদের এই বোমাটা লাগবে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হইতেছে, ইউরোপের অবস্থা খুবই খারাপ, আমেরিকা ওই দিক দিয়ে মায়ের খাচ্ছে, তো আমাদের এরকম কিছু একটা দরকার যাতে করে আমরা পুরো পৃথিবীকে আবার বোঝাইতে পারি যে আমেরিকা খুব পাওয়ারফুল একটা জিনিস। আমেরিকার সাথে কেউ যদি হম্বিতম্বি করে তাহলে আপনাদের সাথে এইরকম পরিণতি হবে, এই বোমা ফেললে যেরকম পরিণতি হয়, এরকম একটা সলিউশন আসলে চাচ্ছিল আমেরিকা ওই সময়। সো ওপেনহেইমার কাজকর্ম শুরু করে, ওর ততদিনে অনেক পরিচিত সায়েন্টিস্ট বন্ধু বান্ধব ইত্যাদি হয়েছে, ও সবাইকে নিয়ে আসে যারা যারা রাজি হয় এবং ওরা সবাই মিলে এই বোমা বানানোর জন্য রিসার্চ শুরু করে। আচ্ছা, যখন ওরা বোম বানানোর চেষ্টা করতেছে ওপেনহেইমার এবং ওর পুরা টিম, ওই সময় কিন্তু নাৎসি বাহিনী 1939-এর পরে 40, 41, 42, 43 এই টাইমটার দিকে পুরো ইউরোপের টালমাটাল অবস্থা। হিটলার একের পর এক দেশ দখল করে ফেলতেছে ইউরোপের ভিতরে। এবং আপনারা যারা হিটলার নিয়ে একটু পড়াশোনা করছেন, পড়াশোনা করতে হবে জরুরি না, আপনারা যারা ইভেন ক্যাপ্টেন আমেরিকার সিনেমা টিনামাও দেখছেন, তারা জানেন যে হিটলার কিন্তু শুধু যুদ্ধ করতে এরকম না, ওদের কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল, ওরা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট চালাইতো, ওদের বিভিন্ন হসপিটাল ছিল যেখানে ওরা মানুষের বডির উপর বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট চালাইতো। একটা সায়েন্স অ্যাপ্রোচ ছিল কিন্তু হিটলারের টিমের ভিতরে, বিভিন্ন ডাক্তার ছিল, বিভিন্ন ম্যাড সায়েন্টিস্ট ছিল যাদেরকে অনেক পাওয়ার দেওয়া হইতো এবং মানুষ দেওয়া হইতো বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট চালানোর জন্য। তো আমেরিকার ধারণা ছিল যে নাৎসি বাহিনী গোপনে আসলে একটা অ্যাটমিক বোম বানানোর চেষ্টা নিজেরাও করতেছে এবং নাৎসি বাহিনী যদি আগে বানায় ফেলে এই অ্যাটমিক বোম, সেই ক্ষেত্রে ওরা পুরো পৃথিবী কন্ট্রোল করে ফেলবে। ওরা আমেরিকাকে একটা মারবে, ওইদিক দিয়ে হয়তো রাশিয়াকে একটা মারবে, হয়তো ব্রিটেনকে একটা মারবে, পুরোটা দখল করে ফেলবে নাৎসি বাহিনী এবং জার্মানি, এবং হিটলার হয়ে যাবে পুরো পৃথিবীর হর্তাকর্তা, আর কেউ এই কন্ট্রোল নিতে পারবে না। এবং এটার একটা প্রেশার ছিল ওপেনহেইমারের উপরে, প্রতিনিয়ত প্রত্যেক সপ্তাহে ওকে ফোন দেওয়া হইতো আমেরিকান গভর্নমেন্ট থেকে যে কত দূর আগাইছে, কতটুকু পর্যন্ত কাজকর্ম হয়েছে। এবং ওপেনহেইমার নিজেও যেহেতু রাজনীতি সচেতন একজন মানুষ ছিল, উনি নিজেও টের পাইতো, ওনাকে বলতেই হইতো এরকম না, উনি নিজেও বুঝতো যে হ্যাঁ, আমি যে কাজটা করতেছি এটা খুব নোবেল একটা কাজ, পয়েন্ট সিরিয়াস, যে এটা আপনার বুঝতে হবে। উনি বিশ্বাস করতো যে এটা খুব নোবেল একটা কাজ, এটা যদি আমি করতে না পারি তাহলে হিটলার পুরো পৃথিবী দখল করে ফেলবে। সো আমার জন্য এটা করার থেকে গুরুত্বপূর্ণ কাজ আসলে পৃথিবীতে আর নাই। যাই হোক, ওপেনহেইমার অসাধ্য সাধন করে মাত্র 3 বছরের মধ্যে 1942 সালে ও প্রথম পারমাণবিক বোমার একটা সফল টেস্ট সম্পন্ন করে। মনে আছে আমি আপনাদের বলতেছিলাম যে এই ম্যানহাটন প্রজেক্টের বাজেট ধরা হয়েছিল $6,000 যখন শুরু হয়েছিল। 3 বছরের মধ্যে এই $6,000 বেড়ে কত হয়েছে আপনি গেস করেন? কোনোভাবে আপনি গেস
গেস করতে পারবেন না, $6,000 বাজেট হয়েছে $2 বিলিয়ন। এর পরের কাহিনী আমরা মোটামুটি সবাই জানি। এই কাহিনীটুক ইতিহাসে বেশ ক্লিয়ার। 3 দিনের ব্যবধানে আমেরিকা হিরোশিমা এবং নাগাসাকিতে জাপানের 2টা অ্যাটমিক বোম ফেলে। প্রথমটায় প্রায় 2 লাখের মতো মানুষ মারা যায়, তারপরেরটায় প্রায় 80,000-এর মতো মানুষ মারা যায়। এটা হলো ইমিডিয়েট ডেথ, বাট তারপরেও তার পরবর্তী 50 বছর ধরে রেডিয়েশনে অনেক মানুষ মারা গেছে। যারা মারা যায় নাই কিন্তু খুব বাজেভাবে এফেক্টেড হয়েছে এরকম মানুষের সংখ্যাও অনেক। এবং এই 2টা বোমার পরেই মূলত জাপান আত্মসমর্পণ করে, ওয়ার্ল্ড ওয়ার বেসিক্যালি শেষ হয়ে যায়। ওপেনহেইমারের কাহিনী এখানে শেষ হতে পারতো, কিন্তু কাহিনী কিন্তু এখানে পুরোপুরি শেষ হয় না, কাহিনী চলতে থাকে। ওপেনহেইমার কিন্তু তখন আমেরিকান হিরো। আপনার বুঝতে হবে যে ওয়ার্ল্ড ওয়ারের মতো জিনিস থামায় দিছে, নাজি বাহিনীকে থামায় দেওয়ার জন্য এত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পরপর 3বারও নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পায়, বাট একবারও নোবেল পুরস্কার পায় নাই। বাট ও মোটামুটি আমেরিকান হিরো, সব ম্যাগাজিন থেকে ওর ইন্টারভিউ নিচ্ছে, সবাই ওকে ডাকতেছে, সব টিভি শোতে। ও বেসিক্যালি একজন সেলিব্রিটি ইনফ্লুয়েন্সার লেভেলের মানুষ হয়ে গেছে তখন। তো ওনার এই জনপ্রিয়তা দেখে আমেরিকান সরকার হোয়াইট হাউসে একটা চাকরি দেয় এবং বলে যে তুমি আর পড়াশোনার দিকে ফেরত যাও না, ইউনিভার্সিটিতে পড়ানোর দরকার নেই, তুমি হোয়াইট হাউসে চাকরি করো, আমাদের এই পরমাণু গবেষণার নেতৃত্ব এখন থেকে তুমি দিবা আমেরিকার। বাট তারপরে আবার একটা মজার কাহিনী শুরু হয়। ওপেনহেইমারের ইউনিভার্সিটিতে ওর একটা গার্লফ্রেন্ড ছিল। এই গার্লফ্রেন্ড সম্ভবত লয়ে পড়তো, যদি আমি ভুল না করে থাকি, বা ইতিহাসও হইতে পারে, আমার এক্স্যাক্টলি মনে। সায়েন্সের কোনো সাবজেক্টে পড়তো না, সায়েন্সের বাইরের একটা মেয়ে ছিল। তো ইনি এবং ওপেনহেইমার বেশ ভালোবাসায় জড়ায় পড়ে। 4 বছর পর্যন্ত ওদের ভালোবাসা চলে। এবং এই মেয়ে ছিল একটু কমিউনিস্ট টাইপ, ওর কমিউনিজমের প্রতি মোহ ছিল, ও কমিউনিজমের যে বিশ্বাস, ওই বিশ্বাসে ছিল। এবং তখন আমেরিকায় কিন্তু কমিউনিজম আজকের মতো আমেরিকা এত ক্যাপিটালিস্ট তখন ছিল না। ক্যাপিটালিস্ট ছিল, হ্যাঁ, আমেরিকা একদম জন্ম থেকেই ক্যাপিটালিস্ট, বাট আমেরিকার মধ্যে তখন কমিউনিজম অনেক বেশি ছিল। কমিউনিস্ট দল ছিল, অনেকগুলো কমিউনিস্ট দল তখন ইলেকশনও করতো আমেরিকা। এখন কিন্তু আমরা ওরকম করতে দেখি না। তো এই মেয়ে ওই সব কমিউনিস্ট দলের সাথে ইয়ে করতো, র্যালি করতো এবং বেশ মানে সামনাসামনি সাপোর্টার ছিল। তো ওপেনহেইমাররা তো বড় লোক, ওরা এমনিতেই বড় লোক ছিল। ওপেনহেইমারের বাবা মা বড় লোক ছিল, আপনাদের শুরুতে বলছে এই ভিডিও। এবং এই ম্যানহাটন প্রজেক্টের পরে যে ওপেনহেইমার নিজেও অনেক বড় লোক হয়ে গেছে, ততদিনেও চাকরি বাকরিও করে ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটির বেতন পায়, সব মিলে টাকা পয়সার কোনো শর্টেজ নাই। ওপেনহেইমার যেহেতু অত উচ্চাভিলাষী ছিল না, তো এই ওর যে গার্লফ্রেন্ড যেসব পার্টিকে সমর্থন করে, ওই সব পার্টিতে ডোনেশন দেওয়া শুরু করে, ওই কমিউনিস্ট টাইপ যত পার্টি ছিল। আমেরিকান সরকার এই জিনিস দেখে, আমেরিকান সরকারের যত সংগঠন আছে, FBI, CIA ইত্যাদি, সবাই এটা দেখে এবং সবাই ধরে নেয় যে ওপেনহেইমার মনে হয় রাশিয়ার সাথে ওর কোনো সংযোগ আছে। রাশিয়া বা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, যেহেতু ওরা কমিউনিজমের একদম ধারক বাহক। তো ওরা সব সরকারকে বলা শুরু করে, সব অর্গানাইজেশনকে বলা শুরু করে যে ওপেনহেইমারকে হোয়াইট হাউস থেকে সরায় ফেলতে হবে, কারণ ওপেনহেইমার মূলত রাশিয়ার সাথে আতাত করছে। তার কিছুদিন পরে যায় রাশিয়া আবার নিউক্লিয়ার ওয়েপন টেস্ট করে। তো তার কিছুদিন পরে রাশিয়া নিজেদের অ্যাটমিক বোম টেস্ট করে এবং 2-4 মিলায় এরা ধরে নেয় যে আচ্ছা, ওপেনহেইমারকে আমরা সন্দেহ করতাম, ও একটু কমিউনিস্ট টাইপ, রাশিয়ার সাথে আতাত আছে। তার কিছুদিন পরে যে আমরা দেখলাম এখন রাশিয়াও পারমাণবিক বোমা টেস্ট করতেছে, 2-4 ওপেনহেইমারে মনে হয় ওদের পারমাণবিক বোমা বানানো শিখাইছে। আসলে কাহিনী এরকম ছিল না, ওপেনহেইমার কিছুই করেনি। অনেক পরে যে ওর মরার পরেও যে দেখা গেছে যে কোনো ধরনের কোনো আতাত টাইপ কিচ্ছু ছিল না। বাট ওই সময় এইরকম ভাবে এসব বলে টোলে হোয়াইট হাউসে চাকরি সরায় ফেলা হয়। ওকে বলা হয় যে ভাই যা, তুই আবার টিচার হ, তুই তোর ফিজিক্স ডিপার্টমেন্টে যে ওই টিম লিড কর, যা করতেছিল তাই করো। ও আবার তাই করো, ইউনিভার্সিটিতে ফেরত চলে আসে এবং ইউনিভার্সিটিতে আবার পড়ানো শুরু করে। আনফরচুনেটলি ওর ওই গার্লফ্রেন্ড যার জন্য এত ঝামেলা, তার সাথে ওর ব্রেকআপ হয়ে যায় এবং ওই গার্লফ্রেন্ড সুইসাইড করে। তারপর ওর ডিপ্রেশনের সমস্যা ছিল, ওপেনহেইমারের সাথে রিলেটেড না, অন্য ব্যাপারে, এবং সে সুইসাইড করে। তো এটা নিয়ে ওপেনহেইমার স্যাড হয়ে যায়, বাট তার পরবর্তীতে যে ও আরেকটা বিয়ে করে। এই যে মাঝখানের এই স্যাড কাহিনীটা, ওপেনহেইমারকে যে আমেরিকান গভর্নমেন্ট এত কাছে নিল একবার, তারপর আবার সরাই ফেললো এত বড় একটা হিরোকে, এই জিনিসটা সায়েন্স কমিউনিটি খুব বাজেভাবে নেয়। আইনস্টাইন চিঠি লেখে, আইনস্টাইন খুব বাজেভাবে কি জানি বলে, একদম কঠোর সমালোচনা করে। এবং একজন সায়েন্টিস্ট বলে যে ওপেনহেইমার যদি ব্রিটিশ হইতো তাহলে ওকে নাইট উপাধি দেওয়া হইতো, ও যেহেতু আমেরিকান এই কারণে ওকে নাইট উপাধি তো দূরের কথা, ওকে দেশদ্রোহী টাইপ ট্যাগ দেওয়া হচ্ছে, যেটা ওপেনহেইমারের জন্ম যদি পৃথিবীর অন্য কোনো দেশে হইতো তাহলে কখনোই করা হইতো না। যা হোক, এর কিছুদিন পর ওপেনহেইমারের গলায় ক্যান্সার ধরা পড়ে এবং মাত্র 62 বছর বয়সে উনি মারা যায়। খুব বেশি দিন উনি বাঁচছে এরকম না। উনি চেইন স্মোকার ছিল, এমন কোনো ছবি খুব কমই পাওয়া যাবে ওপেনহেইমারের যেখানে উনি একটা পাইপ বা একটা সিগারেট টাইপ কোনো কিছু টানতেছেন না। এবং আপনারা যারা ওপেনহেইমারকে সিনেমায় হয়তো দেখবেন বা ইভেন আপনারা নর্মাল স্টিল ফটোতে যখন ওনাকে দেখবেন, আপনারা দেখবেন একদম চিকনা লেখা টাইপ একটা মানুষ ছিল, কোনো মাসাল টাসাল টাইপ কিছু ছিল না। এবং চেইন স্মোকিং এর কারণেই উনার এরকম হয়েছে। 62 বছর বয়সে উনি মারা যাওয়ার পরে উনার ওয়াইফ, উনার যে ভস্য, ওনাকে পুড়ায় ফেলা হয়। পুড়ায় ফেলার পর ওই ছাই
উনি নিয়ে যেয়ে একটা বিচে, একটা সাগরের পাড়ের একটা বিচে ঢেলে দেয় এবং ওই বিচটাকে এখন ওপেনহেইমার বিচ বলা হয়। তো এই হইল ওপেনহেইমার। উনাকে বলা হয় ফাদার অফ ডিস্ট্রাকশন, ধ্বংসের পিতা। ওনাকে বলা হয় ফাদার অফ অ্যাটমিক বম। এবং আমেরিকা সবসময় যে লজিকটা দেয় সেটা হলো, আমরা যদি ওই অ্যাটমিক বমগুলো না ফেলতাম বা ইন জেনারেল আমরা যদি অ্যাটমিক বম নিয়ে রিসার্চ না করতাম বা পারমাণবিক বোমা যদি আমরা না বানাইতাম, তাহলে পৃথিবীর অবস্থা আসলে আরো খারাপ হইতো। পুরো পৃথিবীর জন্য একটা বিগ ব্রাদার যে সবকিছু ওভারসি করবে, খুব পাওয়ারফুল একজন, এরকম একজন দরকার। কারণ এই পাওয়ারফুল জন যদি ঠিক থাকে এবং তার কাছে যদি অনেক পাওয়ার থাকে, তাহলে সে এটা এনশিওর করতে পারবে যেন বাকি কেউ ফাউল প্লে না করে, বাকি কোনো ছোটখাটো দেশ যেন অন্য দেশের সাথে আক্রমণ করতে না পারে, যুদ্ধ করতে না পারে। এই সবকিছু তখনই একজন বিগ ব্রাদারের পক্ষে এনশিওর করা সম্ভব যখন এই বিগ ব্রাদারের কাছে ভয়ঙ্কর পাওয়ার আছে। এবং আমেরিকা বলে পারমাণবিক বোমা সেই ভয়ঙ্কর পাওয়ার, যেটা ওদের কাছে থাকার কারণেই বাকি দেশগুলো এরকম কামড়াকামড়ি এখন আর করতে পারতেছে না। এটা আমেরিকার লজিক। অন দ্য আদার হ্যান্ড, সাধারণ অন্যান্য যারা পারমাণবিক বোমার বিরুদ্ধে, তাদের যে লজিক সেটা হইলো এত ভয়ঙ্কর অস্ত্র কোনো দেশের হাতে থাকাই নিরাপদ না। এবং আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প যখন পাওয়ারে আসলো বা নর্থ কোরিয়ার সাথে আমেরিকার যখন খুব টেন্সড সময় যাচ্ছে, তখন ওকে পারমাণবিক বোমা মারবে, ওকে পারমাণবিক বোমা মারবে, এরকম একটা থ্রেট কিন্তু আমরা দেখতে পারছি বিভিন্ন সময়ে আমেরিকার রাজনৈতিক সিনে। সো অন্যান্য যারা পারমাণবিক বোমার বিরুদ্ধে, তারা এটা বলে যে এই জিনিস এতই পাওয়ারফুল যে এইটার কন্ট্রোল আসলে কারো হাতেই থাকা উচিত না, কারণ কে কখন বিগড়ায় যাবে এটা কেউ জানে না। তো এইখানেই ডিলেমাটা এই মুহূর্তে আছে। এখন তো পারমাণবিক বোমা নিয়ে নতুন কোনো দেশের কাজ করার পারমিশন পায় না, নতুন কোনো দেশকে স্যাংশন দিয়ে উড়াই দিবে কেউ যদি গোপনে পারমাণবিক বোমা নিয়ে কাজকর্ম করার চেষ্টা করে। যাদের আছে তাদেরই আছে, নতুন কেউ আর পারমাণবিক বোমা বানাবে না। তো এখানে ডিলেমাটাই ভিডিওটা শেষ হবে। আপনাদের কাছে এই প্রশ্নটা রেখেই ভিডিওটা শেষ হবে যে আসলেই কি আপনারা আমেরিকার এই লজিকটা সমর্থন করেন নাকি, যে আমেরিকার কাছে যদি পারমাণবিক বোমা না থাকতো তাহলে পুরো পৃথিবীর আসলে আরো ক্ষতি হইতো। আমেরিকা পারমাণবিক বোমার কারণে যে পাওয়ারটা পাইছে, এই পাওয়ারটা ওরা আসলে পুরো পৃথিবীর ভালোর জন্যই ব্যবহার করতেছে। আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, হেট্রেড থেকে না। আমি জানি আমেরিকাকে অনেকে বাংলাদেশে অপছন্দ করে, প্রো রাশিয়া অ্যান্টি আমেরিকা টাইপ একটা সেন্টিমেন্ট বাংলাদেশে আছে, ওইটার থেকে না, এমনি লজিক থেকে আপনার কি মনে হয় এটা আপনি আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকেন এবং আপনাদের সাথে আমার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা।